ছোটবাবু বর্তমানে সমস্ত সম্পত্তির অধিকারী। বলছো তুমি? ঠিক বলছি বৌদিমণি। ছোটবাবুকে যদি কেউ বিয়ে করে সে হবে সম্পত্তির অধিকারী। জানি তো আমি জানি তো। কিন্তু ওই দলিলে সেই সম্পত্তি বড়বাবু হেতাতে পারে নাই বলে তোমাদের দুজনকে এখনো বাঁচিয়ে এই সম্পত্তি পেয়ে গেলে বাঁচিয়ে রাখবে না। ঠিকই বলছি বৌদিমণি। বড়বাবুর শরীরটা বড়বাবুর সামনে তার সাথে আল মিলিয়ে তাল ছোটবাবুর কথা কুকথা বলে আমি যে ওকে বাঁচিয়ে রাখতে চাই। তাই বলছি তোমরা খুব সাবধানে থাকবে বৌদিমণি, খুব সাবধানে থাকবে। আমাদের সমস্ত সম্পত্তি লিখে দাদা লিখে দেওয়ার চেষ্টা করছে। বলে এসব কি বলে গেল বলো। না না না, আমি সম্পত্তি কাউকে লিখে দিতে দেবো না। আমি বুঝতে পেরেছি ওই হারাম দাদা ওই থানার আঙ্গিটা তোমাকে কেন করতে দিয়েছে। ওই কাগজে যদি তুমি সই করে দাও তাহলে তোমাকে একটা থানার হাল কিনে দেবে। দেবো তোর মেয়ের জন্য শুধু হার নয়, আর তোর জন্য আমি দামি দামি পোশাক কিনে দেবো। হ্যাঁ ভাই, ওই দলিলে সই করে নিয়েছিস তো? আমার বউ বলেছে ওই দলিলে সই করবে না। আচ্ছা, তাহলে তোর ওই বউটাই তোর কানে বিশ্বভাবনীয় দিয়েছে, তাই না রে? তোর ওই বউটাকে আমি চুলের মুঠি ধরে আমি বাড়ি থেকে বার করে দেবো। আমার স্বামীর দেওয়া শাখা সিঁদুরের জোর আর সম্পত্তির অধিকার যখন আমি পেয়ে গেছি তখন পৃথিবীর কারোর সাধ্য নেই আমাকে এ বাড়ি থেকে বের করে দেওয়ার। বুঝেছেন? শাশুড় ঠাকুর ঠাকুর বলছি কেন? আপনি তো একটা অসুর। আমি যে কত বড় অসুর তা তো তুমি তো গাড়ি টের পেয়েছো দুর্গা। আরো অনেক টের পাবে। দেখো কি হয়। জীবনে তো খেয়েছিস, একটা কাজ তো করতে পারিস নি। একটা কাজ করতে দিলাম তার সঙ্গে সেরা পারলি না। তুই তোর বউকে ডোরাস, তাই না? তোর বউকে ঠিক এইভাবে কেরাবি। যত সময় কাজের ভালো কাজের সময় ডিস্টার্ব। হ্যালো, তাকে বলছেন? আমি বয়স করে বলছি। কি বল? আমার কারখানায় ধর্মঘট? একটা না, কিছু হতে পারে না। কিসের দাবি? না 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 শহরের বাচ্চা, আমি তোকে 1 ঘন্টা সময় দিয়ে দিলাম, আর 1 ঘন্টার মধ্যে যদি লোকটাকে তুই সই করতে না পেরেছিস তাহলে তোদের দুটোকেই কিন্তু আমি একেবারে জ্যান্ত জ্বালিয়ে দেবো রে, জ্যান্ত জ্বালিয়ে দেবো। আমি
করে দিবে। আমি এখান থেকে পালাবো। আমি এখান থেকে পালাবো। মুন্দির কেমন কুতুব দেয়, আমি এখান থেকে পালাবো। তুমি পালাও। দাদা তোমার তুমি নিতে দে। বধির হয়ে গেছে মা। তাই তো তোমার স্বামীকে তোমার নিজেই ফিরিয়ে আনতে হবে। আমি তো যক্ষ গো মা। তাই 7 রাজার ধন এক মালিককে আমি বুকে আঁকলে রেখে বসে আছি। সেই সম্পদ মালিকের কাছে গচ্ছিত রাখলে তবেই তো আমার ছুটি। কোথায় কোথায় আপনার 7 রাজার ধন মালিক? তাকেই তো খুঁজছি। আলো থেকে আধার, জল থেকে স্থল, সর্বত্র তাকে আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাকে আমি খুঁজে পাইনি। তবে হ্যাঁ, সেই দানবের যখন আমি দেখা পেয়েছি, নিশ্চয়ই একদিন না একদিন সেই হারানো মালিককে আমি নিশ্চয়ই খুঁজে পাবো। কোথায় কোথায় সে দানব? এই তো কিছুক্ষণ আগে সেই দানবটা এখানে দানবীয় হুঙ্কার ছাড়ছিল। তোমাদের সুখের সর্বটাকে সে প্রহর করে নিয়ে গেল। আমি সব দেখেছি মা। আমি আড়াল থেকে সব দেখেছি। আপনি কি আমার ভাষণ থেকে কথা বলছেন? ওটা ভাষণ নয়, ভাষণ নয়। তুমি তো দেবী গো মা। তোমার মধ্যে আত্মা শক্তি মহামায়া গাঢ় দুর্গার আমি স্বরূপ দেখতে পাচ্ছি। তুমি তো পারো মহাশক্তি গাঢ় দলের দুর্গা হয়ে ওই অসুরটাকে নিধন করতে। তা তো জানি না মা। আমি আমার অতীতটাকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম অনেক কিছুর সাথে আমার মিল রয়েছে। এই বাড়িটার অনেক কিছু আমি মিল খুঁজে পাই। তাই তো আমি আমার অতীতকে খুঁজতে মাঝে মাঝে আমি এখানে এসে ঢুকে পড়ি। সত্যি করে বলুন, আপনি কে? কি বলবে? তুমি আমার বাবা বলবে? দুনিয়ার সবাই এটাকে পাগল ভিখারি পেতাত্তা বলে। তুমি আমার বাবা বলবে? পেয়েছি আমার হারানোর স্বপ্নটাকে আমি একটু হলেও খুঁজে পেয়েছি। কত স্মৃতি, কত কথা কি বলি মনে এবারের মধ্যে যারা অতীত খুঁজে পেয়েছি, তবে কি
জানিস তো ওই সম্পত্তিটা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ওই সম্পত্তিটা লিখে নেওয়ার জন্য আমার পাগল স্বামীকে ভীষণভাবে অত্যাচার করছে, আর সেই ভয়ে আমার স্বামী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমার মাথাটা কেমন করছে। ওই সন্তানটার বোঝা দিয়ে পড়ে। না, না ভাই না, এক্ষুনি এত ধৈর্য ধরে চলবে না ভাই। আমাদেরকে আগে তো জবাবকে খুঁজে আনতে হবে, তারপর না না না, আমার এখন কোনোভাবে এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়া ঠিক হবে না। ওই তো বুড়া মানুষটা যদি কোনো সময় এখানে এসে পড়ে, আর তখন তাকে পেয়ে আমার ভাসুরে যদি মারধর করে, আর সত্যি সত্যি যদি একটা মেয়ে ফেলে, না না না, আমি ভাবতে পারছি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। সত্যি কি ওরা জামস্তান নাকি অন্য কেউ? আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। ম্যাডাম, কিছুক্ষণ আগে একটা লোক আপনার বাড়িতে এসে ঢুকেছে, তাকে আমার হাতে আপনি তুলে দিন। দেখি এই বুঝি তোমার সংসার? তুই কেমন আছো দিগন্তদা? ভালো। একটা ক্ষতবিক্ষত মন নিয়ে যতটা ভালো থাকা যায় ততটাই ভালো আছি। আমি বুঝতে পেরেছি সেদিনের সেই খবরের জন্য আমার বউকে দায়ী। আমাকে তুমি ক্ষমা করে দাও। মৃতপ্রায় শুকনো চারা গাছটা গোড়ায় আর সহানুভূতির বাড়ি সিঞ্চন করে কি দাম। দিগন্তদা, আজ তো তুমি অনেক সুখে আছো। আমি যে আমি যে কত সুখে আছি তাই ঈশ্বরই জানে। সেজন্য তোমার দেওয়া বিশ্বকে বাইরে ধন্যবাদ জানাই। হ্যাঁ, যে কারণে আমি এসেছি, কিছুক্ষণ আগে তোমার বাড়িতে একটা লোক ঢুকেছে। সে একজন খুনি, কুখ্যাত খুনি, স্মাগলার। তাকে তুমি এক্ষুনি আমার হাতে তুলে দাও। আপনি কি বলছেন? আমার নই কেন? না না, আপনি ভুল করছেন ইন্সপেক্টর সাহেব। আমি কখনো ভুল করতে পারি না, আর এখান থেকে আমি খালি হাতে ফিরে যাওয়ার জন্য আসিনি। তুমি যদি স্বেচ্ছায় স্বীকার না করো, আমি কিন্তু আইনের ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবো। ক্ষমতা কিন্তু আপনার জানা নেই ইন্সপেক্টর সাহেব। বেশি আইনি
একজন আদর্শ সংসার করার স্বপ্ন নিয়ে তুমি এ ঘরে এসেছো, তোমার বড় ভালো তো ছোট হয় কি করে? আজ আমার ভাবতে সত্যি অবাক লাগছে। আমি একজন তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে। সরি ফর মি, সরি ভাই ভাই, তুমি আজ আমাকে আটকাতে পারবে না। আমি তোমার ঘর সাথ করবো। আমি দেখতে চাই সে ঘরে লুকানো সে কি তোমার সত্যি স্বামী নাকি আমার খুঁজে ফেরা আসামি, সে রাজ অবস্থান। তুমি আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আমাকে পুলিশ দেখে তো বুঝি দেখি কে? আমি ওই মেয়েটার স্বামী। আসলে তোমার এই স্বামীকে দেখতে আমার সেই খুঁজে ফেরা আসামি মতো লাগছে। তাহলে আজ আসি অসময় এসে ডিস্টার্ব করার জন্য সরি। তোমাদের নাম করবে, তোমাদের নাম করবে। পুলিশের হাত দিয়ে বাঁচানোর জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ম্যাডাম। কিন্তু কি ব্যাপার বলুন তো, আপনি আমার স্বামীর জামা কাপড় পরে সাজগোজ করে এভাবে বেরিয়ে এলেন যে? এছাড়া যে খুব উপায় ছিল না ম্যাডাম। উপায় ছিল না? ঘরের মধ্যে ঢুকে একটা ছবি দেখে আমি নিজেকে অবাক হয়ে ফেললাম যে স্যার এটা আমার ছবি কি করে এলো। তারপরে বুঝলাম এটা আমার নয়, এটা আপনার স্বামী গোবারামের ছবি। আমার মধ্যে একটা আইডিয়া খাটিয়ে দিলাম, আপনার স্বামী দেশ করে হুবহু সেজে চলে এলাম ওই পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য। আমার স্বামী চাল চলন আপনি মানে ওই টেবিলের মধ্যে একটা ডায়েরি দেখতে পেলাম। সেই ডায়েরির কয়েকটা পাতা উল্টে পাল্টে দেখে আপনার স্বামী কথাবার্তা চাল চলন আমি অনেকটাই আয়ত্ত করে নিয়েছি। বাবা, আপনি তো ভীষণ বুদ্ধিমান দেখছি। এত অল্প সময়ে এত কিছু রপ্ত করে ফেলেন। বাঁচার জন্য অনেক কিছুই করতে হয় ম্যাডাম। যেমন আপনাকে বাঁচার জন্য, যেমন আমাকে বাঁচার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাবো না, তবে যদি কোনোদিন সুযোগ পাই তো এর প্রতিদান আমি ঠিক দিয়ে যাবো। আমি আজকে চাই। বলুন বলুন কি প্রতিদান চান আপনি? আমার মতে মতে বিপদ, আমার ভাসুর ঠাকুর সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার জন্য জোর করছে, আর তাই তো আমাদের উপর অত্যাচার করছে। এই দেখুন দেখুন, গলিতে রেখে গেছে। এই গলিতে সই না করলে আমাদের দুজনকে জ্যান্ত পুড়িয়ে মারা বলেছে। আর আমার স্বামী সে পরে বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, কোথায় গেছে আপনার স্বামী? যদি দয়া করে, আমি তাকে জানি না, যদি দয়া করে আপনি আমার স্বামীর জায়গায় আমার স্বামীর সাথে অভিনয় করেন তাহলে ভীষণ ভালো হয়। আপনি কি পারবেন বলুন? পারবো ম্যাডাম, পারবো। কিন্তু যদি ওরা সবাই আমাকে জেনে ফেলে তাহলে আমাকে খুব বড় বিপদ হবে ম্যাডাম। আমি কিছু বুঝতে পারছি না, কিসের বিপদ হবে? কোনো বিপদ হবে না, বলুন না। আপনি আমাকে কথা দিন, বলুন বলুন, আপনি কথা রাখবেন, বলুন। ঠিক আছে আপনি আমি কথা দিলাম। আপনার স্বামী যতদিন না এখানে ফিরে আসে আমি ততদিন আপনাকে রক্ষা করবো। ঈশ্বরের কোনো ক্ষমতা নেই যে আমার হাত থেকে তোদের আজ কেউ রক্ষা করবে যদি না আমি দলিলটাতে সই করেছি। আমার ওই কাগজে কখনো সই করবে না, আমি বলে দিলাম। তাহলে আমি তোকে শেষবারের মতো বলছি রে, ওই দলিলটাতে যদি সই না করেছিস তাহলে তোদের আমি জেন্ত ফিরিয়ে মারব। আমার স্বামী যখন একবার বলে দিয়েছে সই করবে না, তখন করবে না, করবে না, করবে না। আচ্ছা বেশ, আগে তোমাকে আমি শাস্তি মনে আগে তোমার স্বামীকে আমি একবার আচ্ছা করে শাস্তিটা দিয়ে
তোর সাথে কখনোই আসবে না। দাদা সব কিছু কেটে কুটে খেয়ে মজা। দাদা ছি দাদা ছি তুমি মদ খেয়েছো? খেয়েছি। মদ খেয়েছি। মানুষ কেন ভয় খায় বলতে পারি? দুঃখে নয়। তাহলে কোন সুখে তুমি মদ খেয়েছো দাদা? চাকরি পাওয়ার খুশিতে জমে চাকরি তাহলে তুমি চাকরি পেয়েছো দাদা? পেয়েছি। একদিন একটা আজকে আমি বাবুর কাছে গেছিলাম। সেই বাবুর দুটো বেকার করার মানে আর আমি যখন বললাম বাবু আমাকে একটা সে চাকরি দিয়ে আমি বলেছি আমার একটা গরু আছে গরু একটা না আমি সব চাকরি ফাকরি করবো না, আমি আমার রাজার সঙ্গে ঘর বাঁধবো। সামলে পেরে না একবারে কুচি করে আমি যাবো না।
করা লাগবে না। সবাইকে আগে আইলো দেখলাম কি ঠিক আছে ঠিক আছে আমি একটু ভেবে চিন্তে দেখি হ্যাঁ আজ আমার সন্দেহ হয় সত্যি আমার দাদা নাকি নাকি ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে এটা আমার সন্দেহ হচ্ছে না না সে যা হয় হোক না আজ আমার রাজা ফিরে এলে আমি তার সঙ্গে আমি পালিয়ে যাব রাজা তুমি ফিরে এসেছো রাজা ফিরে এসেছো রাজা তুমি ফিরে আসছো তুমি এমন করছো কেন রাজা তুমি কি আমাকে চিনতে পারছো না রাজা কেমন করে চিনবো তোমাকে তোমাকে কি আমি কখনো দেখেছি তুমি পালিয়ে যাবে না বলো বলো তুমি এমন কেন করছো বলো কেন এমন আদর ভাষায় কথা বলছো বলো তুমি কি আমাকে চিনতে পারছো না এমন কেন করছো রাজা তোমার কি হয়েছে বলো রাজা বলো কেন বোকা বোকা কথা বলছো কেন তুমি এমন করছো বলো রাজা কি হয়েছে তোমার বলো ভালো করে আমার চোখে দিকে তাকিয়ে দেখো তুমি কি আমাকে চিনতে পারছো না ভালো করে আমার মুখে দিকে তাকিয়ে দেখো আমি তোমার ঝুড়ি দেখো রাজা দেখো 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 রাজা 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 বলো রাজা বলো বলো তুমি এমন করছো কেন রাজা বলোই পুলিশের পাশে চাকরি না এখন আমি ওর নাম যুক্তিটুকু কেড়ে নেবো না আমাকে কিছুতেই করতে পারবে না কিছুতেই না কারণ আমি বেঁচে থাকতে আমার রাজার গায়ে তুমি কিছুতেই হাত দিতে পারবে না রাজা চলো তো আমার রাজাকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাবো ওকে নেমে ঘর বানবো ওকে আমি সুস্থ করে তুলবো এসো রাজা এসো তুমি আমার কাছে তুমি দেখে আমাকে বুঝতে পারছো না আমি রাজা নই আমি একটা ভিখারি ভিখারি কখনো রাজা হতে পারে 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 তুই রাজা আমাদেরকে চোখ কান বন্ধ করে শুরু করতে হবে না এ আমার পক্ষে সম্ভব আচ্ছা তোরা কি বলতো সব সময় নিজেদের কথাই ভাববি একটা বার আমার দুর্বার কথা কি তোদের মনে পড়ে না জানতে ইচ্ছা করে না সে কেমন আছে কি করছে এসব তোদের জানতে ইচ্ছে করে না করে বা করে এই বাড়ির সকলে দিদির নামটা বুঝতে বুঝে ফেললো আমি যেটা পারিনি আর তাই তো তোমাদের কাউকে আমি দিদির বাড়ি গেছিলাম না তুই গিয়েছিলি বল না আমার মেয়েটা কেমন আছে হ্যাঁ রে বল না সেখানে তার হাওয়া গোয়া স্বামীকে বেশ মানিয়ে নিয়েছে তো আমাদের কথা জিজ্ঞাসা করিনি জানতে চাইনি তোর বাবা কেমন
কোন প্রশ্নের উত্তরটা আমি আগে দেবো আর কোনটা হবে সেটাই তো ভেবে উঠতে পারছি না। তারপরে মানে তোমার তোমার মেয়েটা অনেক হয়েছে মা, তার বাবা বাবা স্বামী তো প্রতীকী, সে এখন অনেক দামি দামি শাড়ি পরে, সোনা হিরের গয়না পরে রাজধানীর মতো সেজে রয়েছে মা। আর আমি যাওয়ার পর সে কি ব্যস্ততা, আমি যাওয়ার পর আমায় কোথায় বসাবে, কি খাওয়াবে জানো জানো জানো, আমি যাওয়ার পর আমার এত কিছু খাবার ছিল, সেই খাবারগুলো এই শোনো, তাকা, আমার চোখের দিকে তাকা, আমার চোখের দিকে তাকিয়ে বল, শুধু একবার বল, আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই যা বলছিস তা কি সত্যি বল? ধরা পড়ে গেলাম মা, ধরা পড়ে গেলাম। এত চেষ্টা করবো আমি গোপন সত্যটা গোপন রাখতে পারলাম না। দুঃখে যার জীবন গড়া সুখ কি কখন তার পাশে থাকতে পারে বাবা? তারপরে আমাদের বোকা, এতটুকু সুখী হয় কি বাবা? দিদির জীবনটাকে জামাই বাবু আমার সেই তোকে দুঃখে তাছাড়া আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? বই বই করে বলেছিলাম আজ আমার বার্থডে পার্টি আছে, বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসবে, তাদের জন্য স্পেশাল কিছু খাবার করতে হবে, আর আপনি কিনা বাজারে গেলেনই না। বাজার করে টাকা গেল আপনি আমাকে দাওনি চাই। ও, সকালে বাজার করে টাকাটাও আপনার কাছে নেই নাকি? বাজারটা করতে গেলেন। বাবা বাবা, কি বলছো তুমি? কি হলো? মাথা নিচু করে আছেন কেন? আমার দিকে তাকান। কি হলো? জড়সড় হয়ে আছেন কেন? তাকান আমার দিকে। লজ্জা করছে বুঝি? ভয় পাচ্ছেন? ভয় তাহলে আছে আপনার? তোমার মতো হয়তো নেই, কিন্তু বৌমা তুমি নিজে যদি বাজারে যেতে ওই দোকানদারদের কাছে, তাহলে দোকানদার হয়তো তোমাকে বিনা পয়সায় সব কিছু দিয়ে দেবে। কি? তার মানে? আরে যে পোশাক ব্যবহার করে, সেই পোশাক পরে তুমি যদি বাজারে যেতে, তাহলে দোকানদাররা তোমাকে বিনা পয়সাতেই তোমার বাজারে চলে একেবারে ভরিয়ে দিত। আমাকে এত বড় অপমান দিয়ে যদি এত তোমার এই সুন্দর জুতোটা একটু শক্ত করে বসালে জুতোটা পরে থাকবে কিনা সেটা পরীক্ষা করতে আমি নিজের কাছে হ্যাঁ মানলাম মানলাম, তবে শুধু জুতোই নয়, আর যদি ভবিষ্যতে কখন তুমি আমার বাবা মায়ের গায়ে হাত করো, তাহলে তোমার ওই হাত দুটোই আমি ছিঁড়ে নামিয়ে দাও। ভয় করুন তত বলবে, কারণ এই দেশের এই কাপুরুষদের মতো ওই বউ পিটিয়ে তুমি পুরুষ সাজতে চাও, তাই না? বলুন স্যার, সরি 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 সরি, আপনাদের ফ্যামিলি ম্যাটারে আমার নাক করাটা একদম উচিত। বলছিলাম যে লাভলি, লাভলি তুই আমার মানি ব্যাগটা দেখেছিস? হ্যাঁ দাদা, তোমার পকেটে কি ছিল? কেন এখন কি নেই? না মানে ওই পাচ্ছি না, যদি ভাবলাম যদি তোর ঘরে আমি কোনো রকম ফেলে এসেছি এই আর কি। আমার ঘরে যদি থাকে দাদা তাহলে তুমি পেয়ে যেতে, কিন্তু অন্য ঘরে যদি যাই তাহলে মনে হয় এতক্ষণ সেটা হজম হয়ে গেছে। বলতে চাইছো তুমি? আমাদেরকে সন্দেহ করতে চাইছো বাবা? না না
প্রমাণ করে ঢুকেছিল যদি কিছু হয়ে থাকে আরে না, না। সেখানেই হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি এসে পড়ে তো আপনাদের সাথে আমি আপনাদের প্রণাম করলাম, আপনাদের সঙ্গে দেখা করলাম, তারপরে ওই দুর্গার কুশল সংবাদটা জানালাম। তার মানে কি বলতে চাইছেন? মানেটা বলতে চাইছি পরম, বলছিলাম যে যখন আমি ওই মেসমশাইয়ের মাসিক মাকে যখন আমি প্রণাম করি না, সেই সময় যদি ওই তোমাদের ওই বাবা মায়ের মধ্যে যদি কেউ আমার বাবা মা আমার কাছে দেবতা, আর সেই দেবতাকে অসম্মান করলে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য যে আপনি আমার বস, আর আমি আপনার কারখানার একজন সামান্য কর্মচারী। নিজের বাবা মাকে শ্বাস করলেই তো সমস্যার সমাধান মিটে যাবে। হ্যাঁ, আমি বলছি তুই আমাদের দুজনকে সাজ কর, আমাদের স্বাস্থ্যে অভিপ্রখ্যানে যদি আমাদের তুই আবার খরচমুক্ত কর। হ্যাঁ, বলছিলাম তুমি তোমার বাবাকে শ্বাস করো আর আমি তোমার মাকে শ্বাস করি। আরে আরে আরে, এই তো আমার মানি ব্যাগ, এটাই তো আমার মানি ব্যাগ। তোমার টাকা পয়সা সব ঠিকঠাক আছে কিনা? তাই তো আরতি ওই মল্লিক মুখায় মনে দেখ, আমি বিশ্বাস করতে পারছি না। আমার টাকার মাথার উপর ঠিক আছে তো, হয়তো আমার না এখন তো উনি হয়ে দাঁড়াবে তো, ওরে বড় তুই বিশ্বাস কর। জি বাবা জি, তোমার থেকে তো টাকার প্রয়োজন ছিল, তুমি আমায় বললে না কেন বাবা? আমায় বললে না কেন? আমি থাকতে রাখতে মনে হোক তোমার টাকা চাই যাবে না। থাক থাক পরম থাক, চোর হলেও তো উনি তো তোমার বাবা, আর উনি হচ্ছেন তোমার মা, আর মা বাবা হচ্ছে পরম পূজনীয় দেবতা। তাই তোমার ওই দেবতা চোরদের নিয়ে তুমি এ বাড়িতে থাকো, আর আমি এই চোরদের সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না, তাই আমি চললাম। দাঁড়াও আপনি দাঁড়াও, তুমি কোথাও যাবে না, আজ যেতে হবে, চোর পুরো যাবে। পরম ওগো, ওগো পরম কি বলছেন? আমরা নাকি চোর? ও আমাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে বলছে। তুমি যে ওর কর্মচারী মা, তুমি তুমি মানুষের মতো তোমার মনে নেই আপনি যখন ওর জয়ে ওর মাথায় জল পড়েছে, সে কথা কি জানে না আপনি? যে সংসারে আমার স্বামীকে চোর অপমান দেবে, না গো না, সেই সংসারে আমি পড়ে থাকবো না গো। দরকার হলে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবো, তবু তোমাকে ছেড়ে আমি কোথাও থাকবো না গো। আমি যে রক্তের সম্পর্ক, সেই রক্তের সম্পর্কে ছিন্ন ভিন্ন করে দিয়ে এখান থেকে বিদায় প্রণাম
আমার থাকা উচিত হবে না। বয়স বলে যদি কোনো রকমে আমার আসল পরিচয় জানতে পারে তাহলে আমার কিন্তু বড় একটা বিপদ হয়ে যাবে। কিন্তু তুমি চলে গেলে দেখে তোকে ডায়লগ বলছি ভুল করছো। গান করে বাদ তুই ঢুকবি আমি তুমি যে আমাদের কাছে দেখছিল তাই তোমার কাছে আমার একটা এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যেও না। বয়স মূল্যে হয়তো আমার বউ জীবনে গিয়ে একেবারে শেষ করে দিলে। ওই মহেশ বলে যদি আমার মেম সাহেবের সামান্যটুকু ক্ষতি করে তাহলে তাকে আমি সারা কেটে কুচি কুচি করে সারা টলি দেখে ঘুরে গঙ্গার মধ্যে ভাসকে দিয়ে আসবো। কেন রাজা আমার প্রতি তোমার কেমন মেম সাহেব আপনাকে আমি ভালো রাজা কেমন সম্পর্কে জানতে পেরেছি ওকে জানতে পেরেছি যে আমার স্বামী থেকে ওকে আমার বেশি আপন বলে মনে হলো। হ্যাঁ আমি বলছিলাম কি আমার এখানে আর বেশি কেন রাজা হঠাৎ করে তুমি এই কথা বলছো কেন? না মানে ওই বস বলেছে যে আমার আসল পরিচয় জানতে পারি তাহলে আমার খুব বড় একটা বিপদ হয়ে পড়বে। কি বলছো? না না রাজা কোনো বিপদ হবে না। আজ থেকে তুমি আমার নেম সাপ বলে না, তুমি আমাকে শুধু বন্ধু বলে ডাকো। তুমি গানে পেতে শুনবে যা শোনাবো আপনার নগর ফাইসালের রাজাকে দেখে তোমার পালিত ভোটার তারপর রাজা বস্তর তুমি 10,000 টাকা রাখো। তুমি যেমন করে পারো সই আমার ভাইটাকে সেখানে খনন করে দিয়ে আর ওই ঝুমরিকে তো আমার সাক্ষ্য আমার নিয়ে গিয়ে যাতে আমি হ্যালো পুলিশ স্টেশন আমি মহেশ মল্লিক বলছি। অনেক প্রাণে ভালোবাসে তাকে ঠকিয়ে কিনা তুই একটা মেয়ে আদর করার কথা ভাবছিস। ঠাকুর
রাজাকে বুঝিয়ে আমি বলবো। কি বলবে তুমি? সঞ্জ করেনি, এবার কিন্তু আমি করে দেখাবো আমার নকল ভাই গবারাম। কি বলে দাদা? আমার নামটা ভুলে গেছো, গোবারাম বলছে। চাঁদ ডুবেছে, ফুল ঝুলেছে, কদমতলায় আজ তোর কপালে শনি নাচছে, এবার বাঁচাবে কে? নকল গোবারাম ওরফে রাজা অবস্থান। আরে আসুন 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 ইন্সপেক্টর, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ওই খুঁজে ফেরা ওই রাজা অবস্থান আমার ঘরের শুধু লুকিয়ে নেই, আমার ভাইয়ের বউটার সঙ্গে যথারীতি একেবারে বউ সাথে। আর এক পা আগে বাড়ালে আমি তোমাকে গুলি করবো। You are under arrest. না, না, এই কখনো হতে পারে না, কখনো না। আপনি কাঁদবেন না, নেক সাহেব, কাঁদবেন না। এই দুনিয়ায় আপনার চোখের জলের মূল্য কেউ দিতে পারে না। তাই আমি বলছি, নেক সাহেব, আপনি ওই চোখ থেকে আগুন ধরা নামুন। কিন্তু রাজা, তুমি চলে গেলে যদি আমাকে নিয়ে মজা করতে যাই তখন কি হবে? কে আমাকে বাঁচাবে? না, নেক সাহেব, না। এই দুনিয়াতে এমন কোনো জেল এখনো তৈরি হয়নি যে রাজা মস্তানকে বেশি নিয়ে রাখতে পারে। না, রাজা, না, তুমি এভাবে যেও না। তুমি এভাবে চলে গেলে আমাকে কে এই শয়তানটা নিয়ে খেলা করতে চাইলে কে আমাকে বাঁচাবে? তুমি বলো রাজা, কে বাঁচাবে বলো? চুপ করো, দেখো না। বলো রাজা, বলো। আর তুইও আমার একটা ভালো কথা শুনে রাখবে, সারা শয়তান মহেশ বলে তোর জন্য যদি আমার নেম সাহেবের চোখ দিয়ে যত ফোঁটা জল ছুটবে তার হাজার গুণ সারা রক্ত আমি তোর শরীর থেকে ছড়িয়ে নেব। কথাটা সারাদিন মনে রাখি। রাজা, চলি দুর্গা, চলি। এই কটা দিন তোমার সাথে থেকে যদি আমি কোনো কিছু ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করবে, তুমি আমায় ক্ষমা করবে। সবাই কোথায় নিয়ে যাবেন? আমি চলো। চলো। তুমি যেও না, দিগন্তদা। তুমি অন্তত আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো, দিগন্তদা। সরি ম্যাডাম, আমি আইনের রক্ষক, তাই আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগত কারোর জন্য আমার কিছু সম্ভব নয়। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি ম্যাডাম, আপনার স্বামীকে যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনার কাছে খুঁজে দেওয়ার চেষ্টা করবো। দিগন্তদা, দিগন্তদা। পারবে না, পারবে না বিশাল। তুমি সেখানে পৌঁছানোর আগে সাথে একেবারে হাপিস হয়ে যাবে। না, কিছুতেই না। আমার বেঁচে থাকতে আমার স্বামীর গায়ে তুমি একটা আঁচল কাটতে পারবে না। পারবো কি পারবো না সেটা তোমাকে আমি ঠিক বলে দেবো। আজকে কিন্তু তোমার এখানে শেষ দিন দুর্গা, কথাটা কিন্তু মনে রেখো। তার মানে মানেটা হচ্ছে ওই যে সেই দলিলটা, সেই দলিলটাতে যদি তুমি সই করবো ভালো, নদী তোমার আর এই সম্পত্তিটার জন্য আমি 25 বছর ধরে আমি অপেক্ষা করে আছি, আর কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না। ওই দলিলে আমি কিছুতেই সই করবো না। ওই সম্পত্তিটা আমার নামে হলেও ওই সম্পত্তির আসল মালিক হচ্ছে আমার স্বামী। তাই আমার স্বামী যতদিন না ফিরে আসছে
ততদিন ওই দলিলে আমি সই করব না। দেখো তাহলে আমি তোকে একেবারে শেষ বাবা বলে ডেকেছে আর ওর গায়ে আর একটা আঘাত করলে আমি তোমাকে এই সম্পত্তিটার জন্য আমি 25 বছর ধরে অপেক্ষা করেছি। আমি আমার বাবাকে পর্যন্ত আমি ঠিক ওই জায়গাটাতে আমি উড়িয়ে বেড়েছি। আজ ঠিক তেমনি আমার তাহলে মনে রাখিস আমি তোর কিন্তু কি হয়েছে বাবু? পুলিশের গাড়ি থেকে হাতে পালিয়ে কি বলছিস রে বাবুয়া? আমি এক্ষুনি যাবো। আমি যেমন করে পারি রাজা মোস্তফাকে আমি খুঁজে বার করবো। তারপর আমি ওই রাজাকে খুঁজে নিয়ে চিন্ত মাটিতে খুঁজে ফেলবো। আর একটা কথা মনে রাখিস, যেমন করে তোকে আমি একটা বিশেষ কাজ দিয়ে যাচ্ছি, যেমন করে পারিস সেই যে দলিলটা রয়েছে সেই দলিলে সই করবি। আর যদি সই করাতে না পারিস, ও যদি না করতে চায়, তাহলে এই নিয়ে ঘর চাবুক মেরে ওর শরীরটাকে না এটা কিন্তু আমার আদেশ। এই তো বাবা, আপনার ঘরে ফিরেছি বাবা। আপনি সুস্থ আছেন তো বাবা? বাবা আমি কখনো সই করবো না। অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি।
পেয়েছি, কিন্তু আজ আমার সব মনে পড়েছে। আমার দুই সন্তান ছিল, মহেশ আর গোপারাম। আমার সব সম্পত্তি আত্মসাৎ করার জন্য ওই মহেশ আমাকে এই ঘরের মধ্যে তালা বন্ধ করে আগুন ধরিয়ে দেয়। তারপর আমি আত্মলাভ করতে করতে জ্ঞান হারায়। তারপর আমি মারা গেছি ভেবে ওরা আমাকে কোথায় ভাসিয়ে দিয়েছে। তারপর যে আমি কিভাবে বেঁচে উঠলাম তা ঈশ্বরেই জানেন। কিন্তু কিন্তু তুমি কে মা? আমি আপনার ছোট ছেলের অভাগিনী স্ত্রী বাবা। কি বললে? তার মানে তুমি তুমি আমার গোপারামের স্ত্রী? সেই দিনের সেই ছোট্ট গোপারাম আজ এত বড় হয়ে গেছে। কোথায় 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 বাবা? আমার গোপারাম কোথায়? ছোটবাবু এখান থেকে পালিয়ে গেছে। এই দিনটাকে দেখার জন্য তুমি আমায় বাঁচিয়ে রেখেছিস। গোপাল অভিরামের মতো গোপারাম বোধহয় আমার জীবন থেকে হারিয়ে যাবে। ও অভিরাম কি? আমার আরেক সন্তান অবিকল ওই গোপারামের মতো দেখতে জগৎ সন্তান। জগৎ সন্তান? হ্যাঁ, ওদের যখন 5 বছর বয়স তখন স্কুল থেকে ফেরার পথে একদল যাযাবর তাকে চুরি করে নিয়ে যায়। এবং ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়া আরেক সন্তান অভিরাম, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। কি কথা? তুমি অনেকক্ষণ আগে এসেছি। এই ফ্যামিলি এই মর্মান্তিক কাহিনী শুনে আমি সত্যি তাজ্জব করে গেছি। মহেশ মল্লিক যে এত বড় একটা জানোয়ার হতে পারে সেটা আমি কল্পনা করতে পারিনি। ওসব কথা এখন থাক বন্ধ কর। তার আগে বলো রাজা কোথায়? আমি শুনলাম ওরে কি পুলিশের কবল থেকে পালিয়ে গেছে। ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালিয়ে গেলে এত সোজা কাজ হয় না। আমি তো তাদের পালিয়ে যেতে সাহায্য করেছি। কি কি বললে কথা? তুমি তুমি গেছাতে? হ্যাঁ হ্যাঁ দুর্গা, জানি আইন হয়তো আগে আমাকে বেইমান বলবে, কিন্তু আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে এসেছি। কি কথা? তাই তো মহেশ মল্লিকের মোকাবিলায় আজ আমি রাজাকে এগিয়ে দিলাম। না ইন্সপেক্টর না, ওই রাজা যদি আমার অভিরাম হয় তাকে তুমি ওভাবে ফেলে দিও না। তাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমি তোমার হাত ধরে অনুরোধ করছি। আপনি কি করছেন দাদা বাবু? তুমি মানে মানে আমার বন্ধু লেফটেন্যান্ট কর্নেল গৌরব বিশ্বাসের ছেলে। বাবা কার্গিল যুদ্ধে মারা যান, সেই দুঃখ সহ্য করতে না পেরে মাও মারা যান। মামা বাড়িতে আমি কোনো রকমের মানুষ হয়েছি। তাই আপনি যে আমাদের আপনি আমাদের বাঁচান বাবু, আপনি আমাদের বাঁচান। আমি আমার ফ্যামিলির দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। আমি আপনাকে কথা দিচ্ছি কাকা বাবু, ওই মহেশ মল্লিকের সমস্ত সাজা ওকে আমি দেবই দেবো। তার আগে ছুটে চলো দিগন্ত দা, সবার আগে আমরা ছুটে যাই ওই আমার স্বামী আর রাজার ঘরে। তোমাকে আমি আর এখানে অযত্নে একদম ফেলে রাখবো না। আজই তোমাকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। কিন্তু দাম তোমার সামনে বসদা, পরমের সঙ্গে তো এখনো আমার ডিভোর্স হয়নি, আর ডিভোর্স না হলে তুমি আমাকে বিয়ে করবে কি করে? বোকা বোকা মেয়ে, তুমি একদম বোকা মেয়ে। আরে বাবা
স্বামী স্ত্রী যদি একসাথে তাদের কারণে কোনোদিন ডিভোর্স ফাইল করা যায় নাকি? তাহলে তুমি একটা ডিভোর্স না হচ্ছে ততদিন তুমি আমার কাছে গিয়ে থাকবে, আর যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন তোমাকে আমি আমার 5 স্টার হোটেলে আমি তোমাকে নিয়ে যাবো। জানো জানো আজকে না আমি ওই ইয়ে করে একটু জায়গা করে নিয়ে আমি করমকে আমার ডিউটিতে সেকেন্ড হাফ থেকে এই সময়টা হচ্ছে আমাদের মোক্ষম সময়। চলো চলো আমরা একটু চলে যাই। তুমি হ্যাঁ আমি মাত্র 5টা মিনিট তোমার আমি সময় শিক্ষা চাইছিলাম। কি বললে তুমি? আমি জানি লাভলি, আমি জানি তুমি আজ আমায় এতটুকু ভালোবাসো না, কিন্তু আমি তোমার সেই আগের মতো ভালোবাসি লাভলি। তাই তো অভাবে কারণাই তোমার দেওয়া যে অলঙ্কারগুলো আমি বন্ধক দিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়ে আজ আমি তোমার হাতে তুলে দিতে। কি বললে তুমি? আমার গয়না? না 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 না, ওর কথা তুমি একদম পাত্তা দিও না, ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাইছে। না স্যার না, আমি কাউকে কোনো ব্ল্যাকমেল করছি না, বরং আপনাকে তুমি জীবনের মেলবন্ধন ঘটিয়ে দিয়ে আমি নিজের জীবনটাকে ব্যাক দিতে পেরেছিলাম। আমার মতো ভিখারি ঘুরে গেছে অপুরন্ত সুখের রাত প্রসাদে গিয়ে রাজরানী হয়ে গিয়ে থাকতে চাও। চাও আমি তোমায় হাসি মুখে বিদায় জানালাম, হাসি মুখে। ওর কথা কোনো বেশি পাত্তা দেবে না, ওর কথায় ওই টাইম নষ্ট করে আমার এই বাড়ির মান সম্মান মাটি তুলে মিশিয়ে দিয়ে এই বাড়ির বউকে ফুসলে নিয়ে আমি তোমাকে পালাতে দেবো না। যেতে দে ভাই, তোমাদের কিছু যেতে দে। না 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 না, অভিমানের বশবর্তী হয়ে নিজের অধিকার থেকে তুমি পিছিয়ে যাও না দাদা। বউদিকে তুমি জোর করে আটকে রাখো, প্রয়োজনে তোমার অবাধ্য স্ত্রীকে তুমি শাসন করো। আর আজ আমি এই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি যে অন্যের সংসার ভাঙা কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়ঙ্কর। এই মহেশ মল্লিকের গায়ে হাত দেওয়াটা এবার তুমি বুঝতে পেরেছো তো ভাইয়া? কি হলো ভাই, কি হলো? এক চিঠি আমি পড়ে দাও।
3 দিন কিচ্ছু খাইনি, 2 পয়সা ভিক্ষা দিয়ে যান না ভালোবাসে, 2 পয়সা ভিক্ষা দিয়ে যান না। একটি পয়সা দাও গো বাবা, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবা, কিছু ভিক্ষা দিয়ে যান বাবু মশাইরা, আমাদের কিছু ভিক্ষা দিয়ে যান বাবু মশাইরা। নতুন ভিক্ষা চাইতে এসেছেন বুঝি? আপনাদের তো কোনোদিন এখানে দেখিনি। আপনাদের কোনোদিন তো দেখিনি। আপনাদের কোনোদিন দেখিনি, এখানে নতুন এসেছি তাই নয়। আসুন আমরা আপনাকে 10 টাকা ভিক্ষা দিচ্ছি। তোমার মনে দুর্গার সাথে গৌরী বলে মেয়ে ছিল তো? আমার মনে পড়েছে সেই ছোট্টবেলায় দুর্গা আর গৌরীকে নিয়ে আমরা এই মোল্লামণির চরক মেলাতে গাজন দেখতে গেছিলাম। সেখানে 2 বোন বায়না ধরেছিল যে উল্কি দিয়ে হাতে ত্রিশূল আঁকাবে, তাই তাদের কথা মতো আমি ওদের হাতে ত্রিশূল আঁকাই। তারপর কি হঠাৎ কাল বৈশাখী ঝড় উঠল, সেই কাল বৈশাখীর তাণ্ডবে সবকিছু উলটপালট করে দিয়ে আমাদের গৌরী মাকে আমাদের বুক থেকে হ্যাঁ, তারপর তোমাকে আজ থেকে আমাদের সেই নতুন করে গৌরী মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। বলো না মা, কোথা থেকে আঁকলে তোমার এই হাতে আঁকা ত্রিশূল? তুমি কোথা থেকে আঁকলে তা তো জানি না, তবে আমি ভক্তির মেয়ে, আমার নাম ঝুমরি, আমরা ওই মসজিদে থাকি। তবে আপনাদের এই কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে একমাত্র আমার দাদা। না মানে আমি দাদা হতো তাহলে তোকে এই ভান্ডায় নামাতো না। শোনো, আপনি এসব বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। তবে এনাদের কথা বিশ্বাস করতে পারছি না, কারণ শুধুমাত্র হাতের এই ত্রিশূল উল্কি কাটা চিহ্ন দেখে তো প্রমাণ হয় না যে এনারা সত্যিকারে আমার বাবা মা। তার জন্য চাই প্রমাণ, শুধু প্রমাণ, আরো প্রমাণ।
আর আমি হচ্ছি ওনার অ্যাসিস্ট্যান্ট সুজিত আচার্য। অপরাধের শিকড় তোমরা ছড়িয়েছে তারই তদন্ত করতে আমরা হিন্দের ছত্রবের ধরেছিলাম। তাই আমি বলছি আমাকে 10 লাখ টাকা দিয়েছিল খবর আমাকে ফোন করার জন্য। আর তুমি কি তার গোপন আড্ডায় দিতে বলেছিল? এবার সত্যি করে বলো তো তুমি দাদা, সত্যি কি আমি তোমার নিজের মায়ের পেটের বোন? আরে না, তুই আমার নিজের মায়ের পেটের বোন নস। তোকে বাপটি ছোটবেলায় এক চড়কবেলা থেকে পুড়িয়ে নিয়ে এসেছিল। দাদা এরপরেও কি আমাদের অবিশ্বাস করবি রে মা? এরপরও করে কি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে থাকবি মা? মা, বাবা, বাবা, এরাই বাবা মায়ের জন্ম বুঝে গো, মেয়েরাই বুঝে। আর সেই মেয়েরাই যখন শ্বশুর বাড়িতে যায়, তখন শ্বশুর বাড়িতে গিয়েছে শ্বশুর আর শাশুড়কে কুকুরেরা অদম করে রাখে। আমি এসেছি বাবা, আমি এসেছি, আমি তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু আমাদের ফিরিয়ে নিয়ে গেলে তোর যে আবার সর্বটা হয়ে হবে। তোর বউ আমার বাড়ি ছেড়ে চলে যাবে না তোরে পরম? চলে গেছে মা, চলে গেছে। পরম মল্লিকের হাত ধরে সে আমার ছেড়ে অনেক আগেই চলে গেছে। আর তোমাদের শুভ, আমাদের শুভ কি হচ্ছে? বল বল, কি হচ্ছে? আমার শুভ কি হয়েছে? কিছু না। আগে তোমরা আমার বাবার সাথে বাড়ি চলো, তারপর তোমাদের আমি সব বলবো। হ্যাঁ, সব বলবো। না না বল না, এখনই তোকে বলতে হবে। বল বল, আমার শুভ কি আছে? আগে তোমরা আমার বাড়ি চলো মা, আগে তোমরা বাড়ি চলো, তারপর তোমাদের আমি সব বলবো। নইলে আমি কিন্তু আত্মহত্যা করে আমাদের পরম আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। আমরা কি না করতে পারি? তাই এখানে আসার পর আমাদের হারিয়ে যাওয়া এই দেহকে আমাদের খুঁজে মনে আছে বলেন, তোর মনে আছে অনেকদিন আগে চড়ক মেলায় ওকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে ওই হারিয়ে গিয়েছিল সেই তোর এই ছোট বোন গৌরী রে পরম, গৌরী। হ্যাঁ, আমি তোমার ছোট বোন গৌরী। আমার কাছে দাদা দাদা ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ। আমার এই ছবি বোনটা তার আসল পরিচয় দিয়ে গেছে। এবার আমার মরতেও আমি জানতে আমার কোথায় নিয়ে যাবে না। বয়স সমাজে করে সত্য সাঁতাল তাকে জালে ফেরা তো সহজ নয়। তাই তোমাকে বয়স্ক লেগে ধরার জন্য টোপ হিসাবে ব্যবহার করবো। ওই সরকারটাকে ধরার জন্য আমি চান দিতে প্রস্তুত চাই। বলুন আপনারা। আমরা ওই বয়স্ক লেগে ধরার জন্য
একটা নতুন নাটক সৃষ্টি করব, আর সেই নাটকের নাম হবে মহিষায়ের মর্তনে। Ladies and gentlemen, হোটেল মুনলাইটের সমস্ত অতিথিদের সুরের মূর্ছনায় মোহিত করতে আছে নবাগত নৃত্যশিল্পী মিস তানিয়া। देखिए मोहिश बाबू, हमारा माल कहाँ? अरे सेठ जी वही तो आपका चोखेर सामने इतना कम रुपया में इतना बढ़िया माल था। কি অসম্ভব মতো যাতা কথা বলছি মহেশদা, সত্যি কি খুবসুরত চিড়িয়া বড়িয়া মাল কি এসব কি? মালি তো আরে তোমার মতো ডক্কা মালের দাম 3 লক্ষ টাকা। ये लीजिए, इसमें पूरा 3 लाख ही আছে। এবার সেঠ জি আমি কিন্তু মাল আপনাকে হ্যান্ড ওভার করে দিলাম, ঠিক আছে? আর এই টাকা নিয়ে না আমি কিন্তু আমার অনেকদিন স্বপ্ন ছিল আমার যে আমি একটা ওই আমার বয়সী মধ্যে শুটিং করে আমি একটা ওই রিপ্লে করাবো। আর শোনো, তুমি বলতে চাইছিলে না যে তুমি আমি বিয়ে করবো? আরে তোমার মতো 2 নম্বরই মালকে বিয়ে করবে এই মহেশ মল্লিক না, এত বোকা সে কিন্তু নয়। আমি চললাম সেরচি এই টাকা নিয়ে আমি মহিষী মর্দিনীর শুটিং করতে। অন্যের ঘর ভেঙে নিজের সংসারটাকে ছাড় করে দিয়ে এখন তুই পালিয়ে যেতে পেরেছিস? না রে শয়তানি, তোকে আমি পালিয়ে যেতে দেবো না শয়তান। তুমি তবে চেয়ে দেখ আমি কে? হ্যাঁ আমি। হ্যাঁ, আর আমি তোমাদের ষড়যন্ত্রের আরেক শিকার। আমি অন্যায় করেছি দিগন্ত, আমি স্বীকার করছি। আমি সেদিন তোমাদের বিয়েটা ভেঙে দিয়েছিলাম। আচ্ছা অন্যায় করেছিস জেনে শুনে বল শয়তানি, বল আমার মা বাবা তোর কি ক্ষতি করেছিল? কেন তাদেরকে এভাবে পথে নেমেছিস? বল শয়তান আমি তোর কি ক্ষতি করেছিলাম? কেন আমার জীবনটাকে এভাবে শেষ করবি? লাগিয়ে দাও দিগন্ত, লাগিয়ে দাও, কাজটা শেষ করেই ফেলো।
এইসব জাল নোট দিয়ে পুলিশ ইন্সপেক্টর তুমি হ্যাঁ আমি এখানে সময় মতো না এলে এই মেয়েটাকে বাঁচানো কিছুতেই সম্ভব হতো না। ও তাহলে আমার হাত থেকে তোরাও কিন্তু কেউ কোনোদিন রেহাই পাবি না। তাই তোকে না তোকে আজকে আমি আমার তুমি কি করলে? তুমি কি করলে? ওই লাথার মধ্যে আমার 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 বাবার সাথে আমার দেখা হলো। বাবা আমায় বললো দেখতে তুই ঘরটা বাবা এই যে মেঘনা চাইতে জল তবে আমি আজ আমি করলাম আপনারা সেটা দেখতে পাবেন আগামী মহারাজ টিভি পর্দায়। কিন্তু সেই শুটিংয়ের অভিনয় করে আমি বলবো এখনো পর্যন্ত লক্ষ্মী সরস্বতী দুর্গা এলো না এখন কোনো শুটিং হবে না বাবুয়া। কেন সাহেব? ওই আমাকে মুম্বাই থেকে আমাকে টেলিফোন করে আমার প্রডিউসার আমাকে বলেছে যে ওই লক্ষ্মী সরস্বতীকে এবং দুর্গাকে তুমি এখানে সঙ্গে করে নিয়ে এসো। তাই তুমি এক কাজ করো, লক্ষ্মী দুর্গা সরস্বতীকে একদম তৈরি হতে বলো, আমার সঙ্গে এখন মুম্বাই যেতে হবে। হয়ে গেছে তখন শুটিংটা করে নেওয়াই ভালো। কি হতে পারে তুমি কথা বলছো, একদম পাগলের মতো কথা বলছো। আমার এখন ওই মহিষাসুরের ড্রেসি এবং মেকআপই হলো না, আর তুমি বলছো এই ড্রেস রিহার্সাল করতে না অসম্ভব। আরে বাবা রে বাবা রে বাবা, এ কি বলছেন মহেশ বাবু? আপনি নিজেই এমন একজন মানুষ, আপনার মেকআপের তো কোনো দরকার নেই। আপনি শুনুন বাবু, আপনি যে মানুষ, আপনি নিজেই তো একজন মহিষাসুর, তাই নতুন করে আর কোনো মেকআপের দরকার নেই গো বাবু। তুমি একটা ওই বস্তির মেয়ে হয়ে তুমি কি আমাকে শোনো শোনো শয়তান, বস্তির মেয়ে হলেও আমি বস্তিতে বড় হয়েছি, কিন্তু একটাই ঠিক, বস্তিতে বড় হলেও আমি কিন্তু দুর্গার বোন গৌরী, মা মহামায়া, আত্মার শক্তি আরো এক রূপ। তাই এই যুগে দুর্গার হাতে বোন হওয়ার আগে তোমাকে আমি নিজের হাতে এই কাটারি নিয়ে কাটবো শয়তান। তার আগে তোর ওই হাত থেকে
যদি কটারে হস্তকে আমি ছিঁড়ে মরে শয়তানে আমি কেটে দেবো। কি লাভলি তুমি বটি নিয়ে হাতে এখানে এসছো? হ্যাঁ, আমি কলির সরস্বতী, তাই তো বলছি। তাই তোমার মতো অসুরের সঙ্গে লড়াই করতে এই কলির সরস্বতী বিনা চেয়ে আর বটি হাতে নিতে বাধ্য হয়েছে। তবে রে, তবে লক্ষ্মীর সরস্বতীর হাত দুটোকে আমি তোদের শরীর থেকে আলাদা করে দেবো। তার আগে তোর মুখটা ভালো করে বলবে, এই কলির দুর্গার ধর্মের ত্রিশূল। একে দুর্গা, তুমি ত্রিশূল নিয়ে এসছো? আমি ত্রিশূল ধরে এসেছি। কি ভেবেছিস শয়তান? যুগ যুগ ধরে অসুরেরা দুর্গার হাতে মরেছে, আর তুইও বলবি শয়তান, তোকে কেউ শেষ করতে পারবে না। তুই আমার হাতে শেষ হবি শয়তান। খবরদার! আমাকে মারতে আসলে আমি তোদের সবকটাকে গুলি করবো। একটা কথা মনে রাখিস, আমি তোদের গুলি করবো। আগেও বলেছি, আমি এখনো বলছি যে কলির মহিষাসুরে কোনোদিন মরে না, কোনোদিন না। তাহলে তো পুরাণটাই বদলে দিতে হয় রে শয়তান। ও তার তুই এখানে কি করে এসেছিস? রাজা মুস্তান? হ্যাঁ, আমি রাজা নয়, আমি তোর আরেক ভাই অভিরাম। বিরাম? এই চরিত্রের আমি কার্তিক। কার্তিক? হ্যাঁ কার্তিক, আর তোদের মতো অসুরকে নিধন করতে আজ কলির দুর্গা ধরেছে ত্রিশূল। আইনকে তুমি নিজের হাতে তুলে নিলে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই করেছি। প্রথম থেকে এই শয়তানটা আমাকে শেষ করে এসেছিল, তাই তো নিজের হাতে ওকে আমি শেষ করে দিয়েছি। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। সমস্ত চেষ্টা ব্যর্থ। হ্যাঁ, আমি ভুল করেছি। আয় তো গৌরী, আমার কাছে আয় তো। আজ আমি রাজাকে তোর হাতেই তুলে দিলাম। মা, বাবা, এবার তাহলে আমি আসি। আমার আসার সময় হয়েছে। এবার তোমরা সবাই আমাকে হাসি মুখে বিদায় দাও।